এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এটা হাতে খুব বেশি সময় নাই। আমরা অলরেডি 7 মাস পার করে এসেছি। আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে। কাজে এর মধ্যে যা আমরা করতে চাই, যা আমাদের সামর্থ্য আছে, এগুলো করে ফেলা। কাজে কী কী সংস্কার করে আমরা সংস্কারের উপর দিচ্ছি, তোমরাও সংস্কারের কথা বলছো, যে আমাদের যত সংস্কার করার দরকার আছে আমি করে ফেলি। কারোর জন্য অপেক্ষা করে আমাদের কোনো ফায়দা হবে না, কাজটা করতে হবে এবং সেটা আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। যে আমরা সেই অংশটা করব, এটা আশ্বাস দিলাম তোমাদেরকে। তোমরা আমাদেরকে বলবো যে আমরা আমাদের পার্টটা আমরা করবো। আমরা এই নতুন বাংলাদেশের নতুন সৈনিক পুলিশ বাহিনী হব। এটা হলেই আমরা ওই ক্ষেত্রটা প্রস্তুত করলাম। এই ক্ষেত্র প্রস্তুত করলেই আমরা থাকি আর না থাকি, এটা দেশ থেকে যাবে, এটা চলবে। অন্যরা মনে করবে যে না, এটা সুন্দর চলছে, এটা চলতে থাকবে, সেই জিনিসটা করে। যেহেতু নির্বাচন আসছে, নানা রকমের সমস্যা হবে, নানা রকম চাপ আসবে, সবাই ডেসপারেট হয়ে যাবে, আমার ক্যান্ডিডেটকে জেতাতে হবে, ওর ক্যান্ডিডেটকে জেতাতে হবে। তুমি এখন আইন মানতে চাইলে তোমার উপরে খেপাখেপি করবে যে না, কিছু তো আইন, তুমি আমার আইন দেখাও, এসব হবে। আমাদের সেখানে শক্ত থাকতে হবে, আইনের ভেতরে থাকতে হবে, যাতে করে যে সরকার নির্বাচিত হয়ে আসবে সে সরকারের আইনের সরকার যেন হয়। আইনের মারফতে যে এসছে, যে আইন ভেঙে এসছে, সে সরকার কোনোদিন আইন রাখতে পারবে না, কারণ সে ভাঙারই অভ্যাসটা। কাজে এই যে সুযোগের কথাটা বললাম, এই জন্য বললাম, এই সুযোগটা হলো এমন যে আমরা যাতে ভবিষ্যতের সরকারটার জন্য আইন মানার সরকার হয়, এটার জন্য আমরা নিশ্চিত করতে পারি। সেটারও দায়িত্ব তোমাদের হাতে, যেহেতু নির্বাচনটা তোমাদের হাত দিয়ে হবে। কারো কথা মানার দরকার নাই, না অন্তর্বর্তীকালীন সরকার, না অন্য সরকার যারা নির্বাচন করছে তাদের বিষয়ে কারো কথা। আইন যা বলে তুমি আইনের ভেতরে থাকো, তাহলে পরবর্তী সরকার আইন মানার সরকার হবে। আইন আমাদের যা নির্দেশ দেবে সে নির্দেশ, আপনারা আইন পাল্টান, আমরা সে নতুন আইন সেভাবে করবো। ওই জিনিসটা যেন শক্ত থাকে, যে আইনের ভেতরে থাকবো, যাতে ভবিষ্যৎ আমাদের আবার এই পুরনো জগতে ফিরে যেতে না। আমাদের শুধু ভয় হলো আবার অন্ধকারে যেন হারিয়ে না যায়। এক মহা অন্ধকার থেকে আমরা পার হয়ে এসেছি, আমাদের কপাল ভালো, ছাত্ররা আমাদেরকে সেটার থেকে মুক্তি দিয়েছে। আমরা যেন আবার এই গর্তের মধ্যে ঢুকে না পারি, তাহলে আমাদের আর রক্ষা নেই, আমাদেরকে কেউ আর উদ্ধার করতে পারবে না। তো আজকে খুব ভালো লাগলো আলাপ করে, আরেকটা বিষয় আলাপ করে নিয়ে মধ্যে। তোমাদের তো বিভিন্ন জেলার থেকে এসছো, বিভিন্ন রকম কাজ। অন্য সময় আমি বলেছি, আবার তোমাদের সঙ্গেও বলি সেটা কথা, এক একজন এক একভাবে কাজ করবে, নিজের সৃজনশীলভাবে কাজ করবে। আমার সমস্যা, আমি জানি আমার এলাকার সমস্যাটা কি। উপর থেকে হুকুমের অপেক্ষার দরকার নেই, উপরওয়ালারা হুকুম দেবে নানা জিনিস। আমি আমার জগতের সমস্যাটা দিকে, আমার জেলার কী কী সমস্যা, এটা আমি একটা তালিকা নিয়ে নেবো। এইগুলোতে আমি একটা প্রায়োরিটি দেবো, এই জিনিসগুলো আমি করবো। নিজের একটা ব্যক্তিগত একটা ডিসিশন, এটা আমি করবো। এই জিনিসটা আমি সহজ করে দেবো, এই জিনিসটা আমি করবো। যে সমস্ত জিনিস আমার দরকার, যেমন আমাদের আইন শৃঙ্খলার যা যা বিষয়গুলো আছে, বিশেষ করে নারীদের বেশি এখন জোর আলাপ চলছে, যেটা আমাদের রক্ষা করতে হবে, নারীদের সুরক্ষা দেওয়া। এটা একটা মস্ত বড় কাজ। এটা আমাদের অবহেলার কারণেই এটা ক্রমে সমাজের মধ্যে দ্রুত বিস্তার লাভ করেছে। আমাদের দেশের অর্ধেক মানুষ অসহায় হয়ে পড়েছে, তাদের প্রতি দৃষ্টি দেওয়ার কেউ নাই। তার রাস্তাঘাটে চলতে গেলে ভয় লাগে, কথা হলো আপনার মেয়ে রাস্তা দিয়ে যায়, সে ভয়ে বয়ে যায়। এটা কোন ধরনের কথা? এই দেশের একজন নাগরিক রাস্তা দিয়ে যাবে, তার মনের মতো একটা ভীতি টানবে, তাকে তার দিকে তাকালে কি বুঝবে, কোন দিকে তাকালে, না নিচের দিকে তাকালে না উপর দিকে তাকাবো, বুঝতে পারছে না। কোন কাপড় পরবো বুঝতে পারছে না, কোনটা আমি নিরাপদ হবো, আমার নিরাপত্তা কথা। বাপ হিসাবে, ভাই হিসেবে আমাদের তো একটা পারিবারিক দায়িত্ব আছে, তারপরে পুলিশ হিসাবে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। আইনে তাকে সমস্ত অধিকার দিয়েছে, সেই আইন তার জন্য দেওয়া, তার হাতে তুলে দেওয়া, যে হ্যাঁ এই আইন আপনাকে অধিকার দেবে, আমি সেই আইন প্রয়োগ করার মালিক, আমি আপনার অধিকার নিশ্চিত করার দায়িত্ব আমার, আমি এই অধিকার নিশ্চিত করবো, আমার এলাকায় আমি নিশ্চিত করবো। সারা বাংলাদেশে কি হচ্ছে এটা তো আমি জানতে থাকবো, কিন্তু আমার হলো যে আমার যে এলাকাতে, আমি তো একটা এলাকার মালিক, আইনের মালিক, আমি হলাম সরকার, আইনের সরকার।
কাজে আমার নিশ্চিত করছে সে অধিকার যেন প্রতিষ্ঠিত করতে পারে, কোথাও যেন এটা নিয়ে প্রশ্নটা তুলতে না পারে কেউ। এই নাগরিকদের অধিকার হিসেবে আমার সেই জিনিসগুলো দেওয়া, যাতে করে অধিকার থেকে সে কোনো রকম বঞ্চিত না হয়। যতই নির্বাচন কাছে আসবে ততই তীব্রতর হবে, কেন ওই পরিবর্তন হয়ে গেলে আবার তারা মনে করবে যে আমরা আরেকবার পরাজিত হয়ে গেলাম, ওখানে যদি পরাজিত হয়ে যায়। কাজে সেই এটা তীব্রতর করতেই থাকবে। ওইখানেও ফ্রন্ট ফোর্স হলো পুলিশ বাহিনী, নজরে রাখা এবং সবার দিকে খেয়াল রাখা। কাউকে সন্দেহ করেছি তার মানে এই নয় যে তাকে এখনই আমাকে কারাগারে নিয়ে, তা না, সেও দেশের নাগরিক। কাজে তার দেশের নাগরিক হিসাবে তার অধিকার আছে যদি নাগরিক হিসাবে থাকে, আর যদি দোষ করে থাকে তার উপর নজর রাখবে, দোষ করা মাত্র যেন আমি তার ধরে রাখতে পারি, যেটা আমাদের নিরাপত্তা বিঘ্নিত করছে, আমার আইন ভঙ্গ করছে, ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে। কাজে যেটা আমার আন্ডারলাইন করার কথা যে আমরা যুদ্ধাবস্থার মধ্যে আছে, এই যুদ্ধাবস্থা চলতে থাকবে, বিশেষ করে ইন্টেন্সিফাই হবে, ক্রমাগতভাবে এটা ঘনীভূত হবে। এই মেঘ আস্তে আস্তে কালো মেঘ, কাল থেকে আরও প্রচণ্ড বেগের মেঘ, ঘূর্ণিঝড় ইত্যাদি হতে থাকবে। আমরা যদি সতর্ক থাকি তাহলে এটাকে আর বাড়ার সুযোগ দেওয়ার দরকার হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলবো একটু খেয়াল রাখা, এটা একটা প্রক্রিয়া সৃষ্টি করা, যাতে করে উৎসাহ হয়। আমার কাজের মধ্যে একটা উৎসাহ আছে, আমি যেন ঝিমিয়ে পড়লে এটা আমাকে জাগিয়ে দেয়। আমি পারি কিন্তু একটু ঝিমিয়ে গেলে একটু চাঙ্গা করে। কী করা? আমি প্রস্তাব দিচ্ছি যে র্যাঙ্কিং করা, প্রতি মাসে এই 64 জেলাকে 1 থেকে 64-তে নিয়ে আসা, সবাই কে কোন স্থানে আছে। ক্লাসে এরকম হয় না যে ফার্স্ট বয় সেকেন্ড বয় হয়, ফুর্তি লাগে। আমার একেবারে লেজের গোড়ায় দিয়েছি, আমার খুব খারাপ লাগে, আমি পারি, তখন আমার একটু গোসা লাগে যে কী বলে ওই কামি আমার উপরে যায়, আমি ওর চাইতে অনেক ভালো করি। কত বলবো যে আমার জেলাটা আসলে খারাপ, আমাকে এই জন্য হয়েছে, পরে বলবে না ওরটা অত খারাপ, ওটা তো ভালো না, ও তো আমার উপরে চলে গেছে। এই জিনিসটা করে, এটা খেলার মনোবৃত্তি থেকে, কোনো কাউকে শাস্তি দেওয়ার জন্য না। তা আমরা প্রযুক্তিকে আনতে চাচ্ছি আমাদের কাজের মধ্যে। আমরা পুলিশ রিপোর্ট করা, কী বলে এটা, মামলা রুজু করা, এগুলো অনলাইন, এগুলো আছে না, অনলাইন চালু করে কাজ হচ্ছে আমি ভালো। এই অনলাইন আমরা সব যত কিছু আছে এখানে অনলাইন করার চেষ্টা করি। এটা দিয়ে শুরু হলো অনলাইন, এটা মামলা রুজু করা। আমরা দেখবো তো কোন জেলাতে কয়টা হয়, এটার একটা ছবিটা দিয়ে দেওয়া, টেবিলটা দিয়ে দেওয়া। এই জেলাতে এই মাসে, এই মার্চ মাসে 32টা হয়েছে, এই মাসে, আগের মাসে 30টা ছিল, আগের মাসে 20টা ছিল, এখন 32টা হয়েছে। আরেকজনের প্রথম মাসে 20টা ছিল, তার মধ্যে 40 হয়েছে, তা তো 80টা হয়েছে। দ্রুত চলে যাচ্ছে, একই কাজ। একজনে সবাইকে উৎসাহিত করছে, যেখানে কাজ আটকে যাচ্ছে সেখানে তাকে সাহায্য করছে, যেন আমি ফোন করতেছে, ভাই কি আমাদের এখানে আটকাই দিলেন, কি এটা চলতেছে না, আমার পারতেছে না, তো আমরা আমাদের বারবার কমপ্লেন আসছে, আসেন একটু ঠিক করে দেন, নাহলে আমি পিছিয়ে যাবো। অর্থাৎ এই সংখ্যাটা বাড়তে হবে। আসতেছে, মামলা আসতেছে, কিন্তু লিখিতভাবে আসতেছে। আমরা বলি না, লিখিত মামলা আস্তে আস্তে আমরা বন্ধ করে দেবো। এটা অনলাইনে আসতে হবে, অনলাইনকে তাকে অভ্যস্ত করা যে হ্যাঁ আসলে ভাই আপনাকে দেখাই দেবো, আর চলেন আপনি অনলাইনে করেন। এটা যত অনলাইনের সংখ্যা বাড়বে তত বুঝলাম যে কেউ না কেউ ইনিশিয়েটিভ নিচ্ছে, ইনিশিয়েটিভ নিলে কাজটা হতে পারে, সে কাজগুলো করে দেওয়ার জন্য। এরকম প্রত্যেকটা জিনিস মানে অনলাইনের মধ্যে আমরা আনতে থাকবো। ন্যাশনালি অনেক জিনিস আমরা অনলাইন নিয়ে আসবো, যেমন কর দেওয়া, ট্যাক্স দেওয়া, পুরো ট্যাক্স সিস্টেমটা অনলাইন হয়ে যাবে, অনলাইনে দেবে। অর্থাৎ তাকে সরকারি অফিসের পেছনে দৌড়াদৌড়ি করতে না। এগুলো আছে, দোকান আছে, তার এখানে আমি ট্যাক্স দিতে পারি, ব্যাট দিতে পারি, যা যা করতে হয়, লাইসেন্স নিতে পারি, সব কিছু দেওয়া আছে। আমার তথ্য দিলে সে আমার লাইসেন্সটা দিয়ে দেয়, ফুরে গেছে, তার সঙ্গে আর কোনো সে দোকানের সাথে বসে আছে, আমি শুধু গিয়ে তাই করতেছি। এরকম প্রতিটি ক্ষেত্রে আমরা ওই সিস্টেমে আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে। যেমন এখন ইয়ের ব্যাপারে, পাসপোর্টের ব্যাপারে বলেছি, নিশ্চয়ই তোমাদের নজরে এসছে। আমরা বলছি পুলিশ ভেরিফিকেশন লাগবে। প্রথম সব চমকে গেছে, আর বলে যে পুলিশ ভেরিফিকেশন, এত অভ্যস্ত হয়ে গেছে আমরা পুলিশ ভেরিফিকেশনে, যেটা তুলে দেওয়া মাত্র চমকে উঠেছে। কারণ অথচ এটা কোনো দরকার নেই। আমি এই দেশের মানুষ, আমার এনআইডি ছাড়া প্রতিষ্ঠিত করেছে, আমি এই দেশের নাগরিক। নাগরিক হিসেবে পাসপোর্ট পাওয়া আমার অধিকার। আমার যদি কোনো কেস থাকে, মামলা থাকে, সরকার আমাকে সেটার জন্য বাধ্য করে বলে যে না, এই লোকের মামলা আছে, তাকে কোনো সময় পাসপোর্ট দেওয়া যাবে না, সেটা সে করতে পারে। তার ইয়েতে গেলেই আমরা পাবো, তার আইডিতে গেলেই আমরা পাবো ডেটাবেসে যে তার নামে মামলা আছে, পরিষ্কার। কারণ ভেরিফিকেশনের দরকার নেই।
এই একটা হামলা মামলা মাসের পর মাস, বছরের পর বছর চলে যাচ্ছে, সে বেচারা পাসপোর্ট পাচ্ছে। তো আমরা বলছি একটু ভেরিফিকেশন রাখবেন। রোহিঙ্গারা যদি এর মধ্যে ঢুকে যায়, কারণ ভেরিফিকেশন ডাইরেক্ট ভেরিফিকেশনে বুঝতে পারতাম যে এটা রোহিঙ্গা, কাজে তারা আমরা পাসপোর্ট দিতাম না। তো আমরা ঠিক করলাম যে না, সেটা UNHCR যারা রোহিঙ্গাদের দেখাশোনা করে, শুধু যারা, তাদের ডেটাবেস আছে, তাদের ডেটাবেস থেকে সব জানবে যে ওটা দেওয়া মাত্র, ওই নম্বর ওর NID দেওয়ার মাত্র বলবে যে ও তো NID নেই, NID ওটা বেজাল NID আছে, সে বেজাল NID অন্য জায়গায় চলে যাবে। তো তখন তার ইয়েগুলো আছে, বায়োমেট্রিক্স আছে, বায়োমেট্রিক্সটা দিলেই সঙ্গে সঙ্গে বলবো যে এটা রোহিঙ্গার ক্যাম্পের বাসিন্দা। তার যেহেতু ওই দুটা ডেটাবেস কানেক্টেড হয়ে যাবে, এটাই এখন আমরা প্রক্রিয়া করছি, দুটো একত্র হয়ে যাবে। এটা দেওয়া মাত্রই সমস্ত তথ্য স্ক্রিনে ভেসে উঠবে যে ওখানকার, তাহলে সেখানে পাসপোর্ট পাসপোর্ট অথরিটি ঠিক করবে যে তুমি তো রোহিঙ্গা, তোমাকে আমরা দিতে পারলাম না। কাজে ওইখানে পুলিশ ভেরিফিকেশনের দরকার নেই, যেহেতু টেকনোলজি আমাদেরকে সাহায্য করছে। অর্থাৎ আমরা ওই পথে অগ্রসর হবো যাতে তোমাদের কাজগুলো সহজ হয়, আইডেন্টিফিকেশন সহজ হয়, যাতে আমরা অগ্রসর হতে পারি, সহজে অগ্রসর হতে পারি, যারা যারা আছে, কি আছে না আছে সেগুলো নিয়ে কাজ করার জন্য। কাজে বহু সম্ভাবনা আছে আমাদের এগুলো করার জন্য। আমরা শুধু এই কাজগুলো করি, আনন্দে সহকারে করি, এগুলো কোনো কষ্ট সৃষ্টি করার জন্য করতেছে না, সবার আনন্দ। আমি আমার কাছে নিয়োজিত থাকি এই কাজে, কে কার পাসপোর্ট নিয়ে, তার জন্য কোন গ্রামে যেতে হবে, তাতে আত্মীয় স্বজন বের করতে হবে, পুলিশ ভেরিফিকেশন, সেও একটা কঠিন কাজ। তোমাকেও যে ঝামেলার থেকে মুক্তি দিলাম, সে লোক তো ঝামেলার থেকে মুক্ত হয়ে গেল। টেকনোলজি ইউজ হলো, টেকনোলজি ইউজ করে আমরা অনেকগুলো কাজ এখন থেকে করতে আরম্ভ করব, এবং যেখানেই টেকনোলজির মোকাবেলা হবে দেখবে উৎসাহিত করবে যে ভাই ওভাবে এটাই ভালো, অনেক শান্তিতে থাকবেন, আর কোনো অসুবিধা হবে না, নিজের কাজগুলো করতে পারবে।